সৈন্য আসছে আক্রমণ। 1796 সালে এই জায়গাটা দখল করে নেয় ব্রিটিশরা। আমি ব্রিটিশ পথ দিয়ে হাঁটছি, সেই ব্রিটিশদের অলি গলি খাচ্ছে, আড্ডা দিচ্ছে, এই যে কেনাকাটা করছে। এই পাশটায় সাগর, এটা হচ্ছে স্টেডিয়াম, এটা ফোর্ট, ওই যে ক্লক টাওয়ার, এর ভিতরে হচ্ছে সেই ইউরোপিয়ান স্টাইলের যে বাড়িগুলা। বাংলাদেশ টেস্টে সর্বোচ্চ যে রান করেছিল এক ইনিংসে, সেটা কিন্তু এই গল স্টেডিয়ামে করা। এটি হলো জাপানিজ পিস প্যাগোডা। গল মানেই কি শুধু একটা পুরনো ফোর্ট আর সমুদ্র? বন্ধুরা, আমি এখন শ্রীলঙ্কার গল শহরে। আজকে এমন কিছু জায়গা ঘুরে দেখব যেগুলোর কথা হয়তো অনেক পর্যটকই জানেন না। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে নিয়ে ঘুরবো সেই জায়গাগুলোতেই। শোনাবো গল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক কিছু রেকর্ড, সাথে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। কলম্বো থেকে গল কিভাবে আসবেন মাত্র 550 টাকায়, কিভাবে চমৎকার হোম স্টেতে থাকবেন, কোথায় খাবেন, কোথায় যাবেন, সব মিলিয়ে গল ভ্রমণের একটা পুরো গাইড দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। আমার হাতের ডান পাশে দূরে দেখা যাচ্ছে জাপানিজ পিস প্যাগোডা, আর ঠিক বাম পাশের মাথায় দেখা যাচ্ছে একটি ফোর্ট, যেটার নাম হচ্ছে গল ফোর্ট। নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কার ছোট্ট একটা চমৎকার শহরে, আর সেটি হচ্ছে গল। এই চমৎকার শহর আজকে আমরা সবাই মিলে একসাথে দেখব এবং জানবো এই শহরের ইতিহাস আর ঐতিহ্যগুলা। আমি কিন্তু এখন গলের সেই ঐতিহাসিক গল স্টেডিয়ামের পাশ দিয়ে হাঁটছি। এটা ঐতিহাসিক কেন, সেই ঘটনাটা একটু ক্লিয়ার করে বলি। বাংলাদেশ টেস্টে সর্বোচ্চ যে রান করেছিল এক ইনিংসে, সেটা কিন্তু এই গল স্টেডিয়ামে করা। 638 রান করেছিল বাংলাদেশ। সেখানে 3টা সেঞ্চুরি হয়েছিল, একটা ডাবল সেঞ্চুরি আর কি। মুশফিকুর রহিম কিন্তু ডাবল সেঞ্চুরি করেছিল 200, আর মোহাম্মদ আশরাফুল ডাবল সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়ে যায় 190 রানে। এক পাশে ক্রিকেট স্টেডিয়াম এবং ঠিক তার উল্টা পাশেই কিন্তু বাস স্ট্যান্ড গলের। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক বন্দর হিসেবে গলের পরিচিতি বহু পুরনো। ইউরোপীয়দের আসারও আগে এখানে আরব সহ বিভিন্ন বণিকের বাণিজ্য চলত। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের এই ঐতিহাসিক শহরে এসে তাই প্রথমেই ঢুকবো গল ফোর্টে। তবে এই ফোর্টের গল্প শুধু ক্লক টাওয়ার কিংবা লাইট হাউসে সীমাবদ্ধ নয়। আজকে ঘুরে দেখব এর পুরনো চার্চ, ঔপনিবেশিক স্থাপনা, মিউজিয়াম আর কয়েকশো বছরের ইতিহাসের আরও অনেক কিছু। 1500 শতকের শুরুতে পর্তুগিজরা বা পর্তুগালও বলতে পারেন, তারা প্রথমে এই গল শহরে আসে এবং জায়গাটিতে তারা বসতি স্থাপন করে প্রথম। এবং জায়গাটি দখল করে যেহেতু, তখন তারা এটা সুরক্ষার জন্য প্রথমে কাদা মাটি দিয়ে, মানে মাটি দিয়ে তৈরি করা হয় এই ফোর্টের প্রথম অংশ, এবং কিছু কাঠের ব্যবহার ছিল। ভেতরে তখন কিছু থাকার ব্যবস্থা করে সেনাদের, ওই সৈন্য যারা ছিল তখন তারা এখান দিয়ে থাকতো। এটা ভারত মহাসাগরের উপকূল ছিল যেহেতু, যাতায়াত ব্যবস্থা খুব ভালো ছিল এবং এই জায়গা থেকে ব্যবসা বাণিজ্যটা খুব ভালোভাবে করতে পারতো আর কি। বিশেষ করে এখান থেকে তারা স্বর্ণ, রেশম, কাপড় টাপড় এইগুলা আর কি তারা এখান থেকে বাণিজ্য করার জন্য একটা খুঁটি গাড়ি আর কি বলতে পারেন। যদিও তারা সেটা খুব বেশি দিন এখানে স্থিরভাবে থাকতে পারেনি। 160 বছর পরে অর্থাৎ 1660 সালে ডাচদের নজরে আসে মোটামুটি। ডাচ মানে হচ্ছে নেদারল্যান্ডস বলতে পারেন আর কি। তারা তখন চিন্তা করে, বাহ দারুণ তো, এরা তো এখানে চমৎকার একটা ব্যবসা বাণিজ্যর জায়গা খুলে নিছে, তাইলে এইটা কোনোভাবে দখল করা যায় কিনা। তখন ডাচরা 1660 সালে আক্রমণ করে এবং এই পর্তুগিজদের পরাজিত করে এটা এই গলটা তখন দখল করে নেয় হচ্ছে ডাচ। এখন কথা হলো, তারা যে কাদামাটি দিয়ে বানিয়েছিল পর্তুগিজরা এই ফোর্টটি, এইটাকে তারা চিন্তা ভাবনা করে যে যেহেতু আমরা আক্রমণ করে নিলাম, তাহলে আমাদেরও কেউ আক্রমণ করতে পারে। তখন এটাকে পাথর দিয়ে এটাকে মজবুত করে বানানো হয় এবং সৈন্য বানানো হয়, পাশাপাশি ভেতরে ব্যারাক বানানো হয়, ভিতরে সৈন্যদের থাকার জায়গা আরো মজবুত করা হয়, রাস্তাঘাট, অলিগলি এবং এখানে লাইট হাউস নির্মাণ করে, সব কিন্তু ডাচরাই করেছিল। তো ডাচরা মোটামুটি ভালোভাবে বাণিজ্য শুরু করে এবং তারা খুব সাফল্যের সাথে বাণিজ্য করতে থাকে, কিন্তু তারাও কিন্তু একটা পর্যায়ে পরাজিত হয়। 1796 সাল, ওই লোলুপ দৃষ্টি যাদের পড়ার কথা, সব সময় সব জায়গায় যাদের পড়েছে তাদেরই দৃষ্টি পড়লো এই গলে। মানে আমি বলছি ব্রিটিশদের কথা। ব্রিটিশদের নজরে তখন গল শহর এবং ডাচদের পরাজিত করে 1796 সালে এই জায়গাটা দখল করে নেয় তখন ব্রিটিশরা। শুরু হয় ব্রিটিশ শাসন আমল এবং
ব্রিটিশরা তখন এই জায়গাটাকে আরো মজবুত করে, কিন্তু ডাচদের যে স্থাপনাগুলো ছিল এবং ডাচদের যে নকশা ছিল সেটা তার পরিবর্তন করে না, বাড়তি কিছু সংস্কার করে, কিন্তু ডাচদের ওইগুলো ঠিকঠাক মতো রেখেই। তো যার কারণে এখন যেই নিদর্শনগুলো দেখা যাচ্ছে এবং যেভাবে আছে, এটা কিন্তু নকশাটা কিন্তু মূলত ডাচদের নকশা। ব্রিটিশরা তো শাসনামল চালাতে থাকে, তাহলে ফোর্টটি শ্রীলঙ্কানদের আসলো কিভাবে? ব্রিটিশরা অনেকদিন এই শাসন কার্য এবং তাদের এখানে আধিপত্য বিস্তার করে চলতে থাকে। 1948 সালে শ্রীলঙ্কানরা জাতীয়তাবাদ নিয়ে সংগ্রাম শুরু করে এবং এক পর্যায়ে 1948 সালে এখান থেকে চলে যেতে বাধ্য হয় ব্রিটিশরা। এরপর থেকে এটা শ্রীলঙ্কানদের হাতে চলে আসে এবং শ্রীলঙ্কানরাই এটাকে সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করছে। ধরুন এটা হচ্ছে টাওয়ার, এখানে শূন্য, তারা এদিকে দেখছে সাগরের দিকে কোনো শত্রু আসছে কিনা। এইখান দিয়ে কিছু বাড়িঘর নির্মিত হলো, রাস্তা তৈরি হলো এবং ভিতরে অনেক বসতি, পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম শুরু হয়ে গেল। আমি একটু পাহারা দিয়ে দেখি সেই ডাচদের মতো। সৈন্য আসছে, সৈন্য আসছে, আক্রমণ! এভাবেই কিন্তু সৈন্যরা এখানে পাহারা দিত, দেখতো কোনো শত্রু আক্রমণ করছে কিনা। ঠিক সামনেই যেহেতু সমুদ্র, এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখতো। এখানে 3-4টা ছিদ্র আছে, দেখতো যে কোনো পাশ দিয়ে কেউ আসছে কিনা। এই লাইট হাউসটা মূলত ডাচদের বানানো ছিল। তারা প্রথমে কাঠ দিয়ে এবং মাটি দিয়ে এই টাওয়ারটা নির্মাণ করে। পরে 1796-এর পরে যখন ব্রিটিশরা এটা দখল করে নেয়, তারপরে এটা আবার পাথর দিয়ে নতুন করে সংস্কার করে আবার ব্রিটিশরা নির্মাণ করে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ছিল ডাচদের নির্মাণ। লাইট হাউসের মূল কাজ ছিল হচ্ছে তখনকার নাবিকরা যেন সাগর দিয়ে ঠিকমতো চলাচল করতে পারে, সৈন্যরা যেন ঠিকঠাকভাবে খেয়াল রাখতে পারে কত দূর থেকে কোনো তাদের শত্রুপক্ষ আসছে কিনা, ইত্যাদি কারণেই কিন্তু মূলত এই লাইট হাউসটা নির্মাণ করা হয়েছিল। আমি হাঁটছি 1660 সালে বানানো সেই ডাচদের হাত ধরে এই দুর্গের 5 মিটার উঁচু এবং প্রায় 2 কিলোমিটার লম্বা এই ফোর্টের প্রাচীর দিয়ে। কি মজবুত ভাবে বানিয়েছিল, যা আজ পর্যন্ত এই 2026 সালে এখনো এটা চমৎকার ভাবে দাঁড়িয়ে আছে, শক্তিশালী ভাবে দাঁড়িয়ে আছে। সব জায়গায় পাথরের চমৎকার ছোঁয়া। দেখেন সিঁড়িটা পাথরের, কিন্তু কত সুন্দর করে বানানো হয়েছে। ওই সময় কিভাবে যে কেটে কেটে এটা বানিয়েছিল, আমার কাছে সেটাই প্রশ্ন জাগে। সিঁড়িগুলা দেখেন কত সুন্দর, সমান পাথর, তারপরে এত সুন্দর সমান করে বানানো। দেখেন ফোর্টের ভিতরে চাচা কি করে বেড়াচ্ছে, চিন্তা ভাবনাই নাই। অন্য সময় হলে দৌড় মারতো, কিন্তু খাবার খোঁজার জন্য এখন কোনো কিছু ভাবতেছে না। ফোর্টের উপর থেকেও কিন্তু বসে বসে এই গল স্টেডিয়ামের খেলা উপভোগ করা যায়। অনেকে এখানে বসে খেলা দেখছে, হেঁটে বেড়াচ্ছে। চমৎকার একটা জায়গা। এই পাশটায় সাগর, এটা হচ্ছে স্টেডিয়াম, এটা ফোর্ট, ওই যে ক্লক টাওয়ার, এর ভিতরে হচ্ছে সেই ইউরোপিয়ান স্টাইলের যে বাড়িগুলা। চমৎকার জায়গাটা, মানে এখানে দাঁড়ালে আপনি একসাথে অনেকগুলা ফ্লেভার পাবেন। 1988 সালে ইউনেস্কো কিন্তু এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। ডাচ, ব্রিটিশ, পর্তুগিজ ঐতিহ্য, পুরনো ইতিহাস, বাস্তবতা আপনার চোখের সামনে ফুটে আসবে এখানে আসলে। গল ফোর্টের ভিতরে হাঁটতে হাঁটতে এই ক্লক টাওয়ারটি চোখে পড়বে। 1883 সালে এই ক্লক টাওয়ার তৈরি করা হয় একজন মানুষের স্মৃতিতে, যার নাম ডক্টর পিটার ড্যানিয়েল অ্যান্থনিস। তিনি ছিলেন গলের একজন বিখ্যাত চিকিৎসক এবং কলোনিয়াল সার্জন। মানুষের চিকিৎসা ও সেবায় তার অবদানের জন্য স্থানীয় মানুষের কাছে তিনি বেশ সম্মানিত ছিলেন। তার স্মৃতিকে সম্মান জানাতেই গলের স্থানীয় মানুষের অর্থায়নে এই ক্লক টাওয়ার নির্মাণ করা হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ক্লক টাওয়ারের ঘড়িটি আলাদাভাবে উপহার দিয়েছিলেন তারই একজন রোগী। আচ্ছা, গল ফোর্টে ঘুরতে ঘুরতে এই আর্ট গ্যালারিটা পেলাম। ঢোকার মুখেই এই মূর্তিটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। বন্ধুরা চলুন একটু ভিতরে ঢুকে দেখি এখানে কি আছে।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই গ্যালারিটা কিন্তু একটা মার্চেন্ট হাউসের ভেতরে তৈরি করা হয়েছে। এখানে শ্রীলঙ্কান ট্রেডিশনাল আর্টের পাশাপাশি কন্টেম্পোরারি পেইন্টিং, স্কাল্পচার, বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক দেখতে পাওয়া যায়। আর এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এক্সিবিশন হয়। এই যে দেখুন সামনে বেশ বড় একটা উডেন স্কাল্পচার রাখা আছে, দেখতে বেশ অন্যরকম। আর চারপাশে দেখছেন বিভিন্ন ধরনের পেইন্টিং, কিছু ট্রেডিশনাল স্টাইলের আর বেশ কিছু মডার্ন। সব মিলিয়ে শ্রীলঙ্কার এই ট্রেডিশনাল আর্ট আর কন্টেম্পোরারি আর্ট দুটোই কিন্তু এখানে দেখার সুযোগ আছে। আমি যদি এখন বলি আমি ব্রিটিশ পথ দিয়ে হাঁটছি, তাহলে অবাক হবেন না। অবাক হলেও কিছুটা সত্য ধরে নিতে পারেন, পুরোপুরি সেই ব্রিটিশদের অলি গলি, ঘর বাড়ি ঠিক যেভাবে সাজানো গোছানো, মানুষগুলোও এখন ওই ধরনের, কারণ এখানে বেশিরভাগই ফরেনার। যেহেতু ফোর্টের ভিতরের পুরোটা জায়গা ঠিক ওরকম করে সাজানো গোছানো, এখন আরও সুন্দর করে, এখন পুরো জমজমাট হয়ে গেছে একবার। ওয়াও, যেদিকে যাবেন সেদিকে এরকম পাবেন, যে কোনো একটা রোড দিয়ে হাঁটলেই হয়েছে আর কি। সবাই একই রকম ব্যাপার। আবাসিক হোটেল আছে, আপনি থাকতে পারবেন, রেস্টুরেন্ট আছে, খাবার খেতে পারবেন, মার্কেট আছে, কেনাকাটা করতে পারবেন, সব কিছুই এক কথায় পেয়ে যাবেন। এই যে খাচ্ছে, আড্ডা দিচ্ছে, এই যে কেনাকাটা করছে, গোল্ডের দোকান আছে। আমি ঠিক এখন একটা চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি ভিতরে। যদি আমি চারপাশ দিয়ে দেখা, প্রত্যেকটা রোড একই রকম, এদিকে এইদিকে এইদিকে একই রকম। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অল সেন্টস চার্চ, পোর্টের একটা চার্চ। এটা হচ্ছে ব্রিটিশ আমলে নির্মাণ করা চার্চ। 1871 সালে এই চার্চটা নির্মাণ করা হয়। এটাও কিন্তু একটা চার্চ, এটা কিন্তু ডাচদের বানানো একটা চার্চ, 1755 সাল। সবচেয়ে বড় কথা হচ্ছে 1796 যেহেতু ব্রিটিশরা দখলে নিয়ে নেয় গল্ফ ফোর্টটা, তার মানে খুব বেশি দিন কিন্তু চার্চটা ডাচদের অধীনে ছিল না। তারপরে কিন্তু এটা ব্রিটিশদের অধীনেই চলে যায়। আর এই চার্চের কাছে দেখতে পাচ্ছেন গল্ফ ফোর্টের ডাচ বেলফ্রি, অর্থাৎ ডাচ আমলের ঘণ্টা টাওয়ার। 1701 সালে অর্থাৎ ডাচ আমলে এই ঘণ্টা রাখার কাঠামোটি নির্মাণ করা হয়। আর এর ভেতরে যে ঘণ্টাটি দেখতে পাচ্ছেন সেটি এখানে স্থাপন করা হয় 1709 সালে। তখন বিশেষ করে রবিবার এই ঘণ্টা বাজিয়ে মানুষকে চার্চের প্রার্থনায় আসার জন্য ডাকা হতো। দর্শক, আর একটা মজার তথ্য দিই, গল্ফ ফোর্ট প্রায় 52 হেক্টর বা 130 একর জায়গা জুড়ে বিস্তৃত। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই বিশাল ঐতিহাসিক দুর্গে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। অর্থাৎ ফোর্টের ভেতরে রাস্তা, দুর্গ প্রাচীর ও আশেপাশের ঐতিহাসিক এই স্থাপনাগুলো বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন। আর শ্রীলঙ্কাতে যারা 2-3 দিনের জন্য ঘুরতে আসেন তারা সবচেয়ে বেশি কনফিউশনে থাকেন শ্রীলঙ্কার কোন জায়গাগুলো ঘুরবেন। অবশ্যই তাদের জন্য পরামর্শ থাকবে, সময়, দূরত্ব সবকিছু বিবেচনায় গল এবং মিরিসা এই দুটি স্পট অবশ্যই আপনাদের শ্রীলঙ্কা ট্রিপে রাখা উচিত। গল্ফ ফোর্টের ইতিহাস শেষ করে এবার রওনা হয়েছি জাপানিজ ইস্ট প্যাগোডা দেখতে। লোকাল লোকজন ওটাকে জাপানিজ টেম্পল বলে মূলত। তো জাপানিজ টেম্পল এখান থেকে 6.5 কিলো বা 6 কিলো, এটা এরকমই ডিস্টেন্স। তো এখান থেকে যেতে আমার কাছ থেকে টুকটুক ভাড়া নিচ্ছে আর কি 800 রুপি। 6 কিলোতে 330 টাকা। এটা হচ্ছে জাপানিজ প্যাগোডা, এই ফোর্ট থেকে জাপানিজ প্যাগোডা পর্যন্ত। আজকে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে 36+ হইলেও যেই তাপমাত্রা হয় তার থেকেও অনেক বেশি। মানে সাগর তীরবর্তী এলাকা হওয়ার কারণে এমন অবস্থা যে আমার হাত দিয়ে ছোট ছোট গুটি গুটি উঠে গেছে। মানে ঘামাসিও না, ঘামাসি এত মোটা মোটা হয় না। এটি হলো জাপানিজ পিস প্যাগোডা। শ্রীলঙ্কার গলে অবস্থিত এই স্তূপটি 23 ফেব্রুয়ারি 2004 সালে নির্মাণ করে।
আশ্চর্যের বিষয় 2004 সালের ভয়াবহ ভারতীয় মহাসাগরীয় সুনামিতেও এটি অক্ষত ছিল। তাই স্থানীয়দের কাছে এটি শান্তি ও আশার প্রতীক। শ্রীলঙ্কায় এমন 5টি পিস প্যাগোডা রয়েছে, আর সারা বিশ্বে রয়েছে 80টিরও বেশি। জাপানিজ পিস প্যাগোডাটি নির্মাণ হয় 2004 সালে, আর এটি নির্মাণ করে জাপানের একটি বৌদ্ধ সংগঠন, নাম হচ্ছে নিপ্পন নিয়োহজি, এবং এদের উদ্দেশ্য ছিল বিশ্বের শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধ থেকে বিরত থাকা, সহিংসতা থেকে বিরত থাকা, এবং প্রত্যেকের ধর্ম যার যার জায়গা থেকে সুন্দরভাবে পালন করতে পারে সেরকম একটা বার্তা এই বৌদ্ধ মন্দির থেকে দেওয়া হতো। এবং এরকম আরও বেশ কয়েকটি মন্দির কিন্তু এই জাপানিজ প্রতিষ্ঠান আরও তারা তৈরি করেছে, এটা তাদের ভিতরে একটা। Hadawata. Okay. Hadawata. All. No problem. After Colombo. Okay. 50 kilometers. আঙ্কেল আমাকে লিফট দিল, Your drop. আমি এখানে নেমে যাচ্ছি। দেয়ার রাইট। You go. Gal. থ্যাংক ইউ। বন্ধুরা, গলের জঙ্গল বিচ আর উনাওয়াটুনা বিচ দেখার ইচ্ছা থাকলেও সময় স্বল্পতার কারণে এবার আমাকে রওনা দিতে হচ্ছে কলম্বোর উদ্দেশ্যে। তবে খরচের হিসাব দেওয়ার আগে একটা বিষয় না বললেই নয়। শ্রীলঙ্কার সমুদ্র, পাহাড় কিংবা সুন্দর স্থাপনা দেখলেই শুধুমাত্র শ্রীলঙ্কা দেখা হবে না, এদেশের লোকাল বাসে ভ্রমণ করাটাও কিন্তু আপনার ট্রিপে দারুণ একটা অভিজ্ঞতা তৈরি করবে। দেখুন বাসগুলোতে কি সুন্দর কালারফুল লাইটিং করা, আর ভিতরের ডেকোরেশনটা চমৎকার। আমি শ্রীলঙ্কায় যতগুলো বাসে চড়েছি প্রায় সবগুলোতেই একই রকম অবস্থা দেখেছি। আসুন এবার একটু খরচের হিসাবটা জেনে নিই। কলম্বো থেকে গল যেতে পারবেন বাসে কিংবা ট্রেনে। ট্রেনের ভাড়া প্রায় 250 থেকে 950 শ্রীলঙ্কান রুপি, লোকাল বাসে প্রায় 500 রুপি, আর হাইওয়ে বাসে পড়বে 1000 রুপি। দূরত্ব প্রায় 120 কিলোমিটার, আর যানবাহন অনুযায়ী সময় লাগে প্রায় 2 থেকে 4 ঘন্টার মতো। আর গলে এসে আমার পরামর্শ থাকবে হোটেলের পরিবর্তে একবার হলেও হোমস্টেতে থাকার অভিজ্ঞতা নিন। আমি মাত্র 550 টাকায় অসাধারণ একটি হোমস্টেতে ছিলাম। আর গলের বেশিরভাগ দর্শনীয় জায়গা যেহেতু খুব কাছাকাছি, খরচটাও খুব বেশি একটা হবে না। আর বন্ধুরা, পরের পর্ব কিন্তু আসছে একেবারে ধামাকা নিয়ে। যাচ্ছি শ্রীলঙ্কার একেবারে উত্তর প্রান্তরে বিখ্যাত ডেফথ আইল্যান্ডে, যে দ্বীপের সঙ্গে জড়িয়ে আছে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের ইতিহাস। দেখাবো ডেফথের অসাধারণ প্রকৃতি, সেখানকার মানুষের জীবনযাপন, আর সবচেয়ে মজার বিষয় 5 দেশের 5 বন্ধু মিলে সেখানে আমরা কিভাবে একসঙ্গে দারুণ একটা ট্রিপ করলাম। তাই পরের পর্বটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।